তোমাদের সকালে ক্লাস হয়েছে আজকে? হয়েছে স্যার। কি ক্লাস ছিল? ফিজিওলজি রিভিউ ক্লাস। ফিজিও। আচ্ছা, আর প্রফেশনাল এক্সামের ব্যাপারে কোনো আলোচনা? জানুয়ারির লাস্টে বলছে স্যার। নতুন যে নোটিশ আসছে ওটাতে যেটা লিখছে জানুয়ারির লাস্ট উইকে ওটাই? ওটাই তো বললো স্যার। স্যার অনেক দিন মানে একবার এরকম আবার হোস্টেল খোলার নোটিশও দেয়। কঠিন হয়ে গেছে না? দেশ জাতির এই দুর্যোগ মুহূর্তে তোমাদেরকে কঠিন বলতেছি, দেশ এবং জাতির এই বৃহত্তর দুর্যোগ মুহূর্তে তোমাদের ভূমিকা রাখতে হবে। তোমরা পড়তেই থাকবা, সাধু পড়তেই থাকবা, তোমাদেরকে অনেক অনেক দিন পড়তে হবে। আসলে একটু কঠিন, যতক্ষণ পর্যন্ত একটা প্রফেশনাল এক্সাম হচ্ছে না ততক্ষণ কিন্তু ওই প্রফেশনাল এক্সামের সাবজেক্ট সবগুলাই কঠিন। এটা কি পরিমাণ কঠিন সেটা আসলে প্রফেশনাল এক্সাম যখন দিয়ে দিবা সেদিন বুঝবো আল্লাহ কি জিনিস থেকে বাঁচছো। পোলাওয়াইন আন্দোলন করতে গিয়ে তো খাইলো ধরা। সেশন জট হবে মনে হয় স্যার। সেশন জট মেডিকেলে কখনো হয়নি, হবে না, আগে ছিল। হয়নি হবে না বলতে লাইক পিছিয়ে গেছো পরীক্ষা চলতে থাকবে এরকম আর কি। সেশন জট জিনিসটা হলো অন্যরকম, সেটা অলরেডি তোমরা পড়ে গেছো। সেশন জটে যেমন ভার্সিটিতে কি হয় জানো, ভার্সিটি হচ্ছে দেখা গেছে তোমার 4 বছরের অনার্স কোর্স শেষ, কিন্তু ফাইনাল পরীক্ষাটা না হওয়ার কারণে তুমি সার্টিফিকেট পাচ্ছ না, ফলে তুমি মাস্টার্সে ভর্তি হতে পারতেছ না, তার মানে তুমি স্ট্যাগনেন্ট হয়ে গেছো এক জায়গায়। তো তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমরা এই যে এখন স্ট্যাগনেন্ট, সারা দুনিয়া স্ট্যাগনেন্ট, তুমি যখন রান করবে দুনিয়াটা তখন তুমিও চলতে থাকবা, তোমাদের সেশন জট হবে না। মানে তোমাদের কোনো পরীক্ষা তো এমন না যে ফাইনাল প্রফেশনাল হইলে ফার্স্ট পপ বন্ধ থাকতে হবে, কারণ প্রত্যেকটা ডিসিপ্লিন আলাদা, তারপরে সে মানে পেজই আলাদা। ফাইনাল প্রপ হবে, ফার্স্ট প্রপে চলবে, সেকেন্ড প্রপে চলবে, থার্ড প্রপে চলবে, একসাথে চলবে, অসুবিধা কি? যে ডিসিপ্লিনের টিচার তারা সেটা ডিসিপ্লিন পরীক্ষা নেবে, কিন্তু ভার্সিটিতে আমাদের কিন্তু এগুলো সেকেন্ড হইতে পারে না। প্রপটা কি মেতেই হবে আবার নেক্সট বছর? এটা আমরা তো আসলে কেউ কিছু জানি না, ওটা সরকারি তো পড়ার কোনো জন্য ডিসিশন তো টাইম দিচ্ছে না, পাবো দেখছো না। না একটা নোটিশ দিয়ে তোমরা। সমস্যাটা হবে গিয়ে কি, লাস্টে গিয়ে যখন দেখা যাবে একটা প্রপের সাথে আরেকটা প্রপ তো জড়িত, তুমি ফার্স্ট প্রপ ক্লিয়ার না হলে সেকেন্ড প্রপ দিতে পারতেছ না, দেখা যাবে সামনের দিকে হয়তো গিয়ে সেশন জটটা এভাবে দাঁড়াবে, কিছুদিন ক্লাস চলার পরে দেখা যাবে একটা প্রপ ক্লিয়ার না হলে তুমি আর একটা প্রপ হইতে পারতেছ না, ক্লাস শেষ। হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার দিক দিয়ে এমবিবিএস ফাইনাল পরীক্ষাটা হচ্ছে না, একটু কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সহজ করে দিক, দোয়া করতে হবে আর কি। ভ্যাকসিন যদি চলে আসে ইনশাআল্লাহ হয়, অবশ্যই তোমাদের জন্য কল্যাণ। মানে এখানে যে একটা দিন যাবে সেটাই লস, তুমি যত তাড়াতাড়ি ডাক্তার হবা তত তোমার লাইফের জন্য, আর মানে এটা হলো সেভিংস, সময়টা একেবারেই সেভিংস। এমবিবিএস যত দ্রুত শেষ হবে এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। এখানে একটা দিন যাওয়া মানে অনেক কিছু যাওয়া। এটা তো একটা সারা বিশ্বের যেহেতু দুর্যোগ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওকে, আমরা একটু চলে আসি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা বলছি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে artificial introduction of semen into the vagina, cervix or uterus। সেটা কয় ধরনের বলছি আমরা? 3 ধরনের। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হাজবেন্ড, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ডোনার, অথবা মিক্সড অর পুলড ডোনার সিমেন। এরপর সব পরীক্ষায় স্যাররা প্রায় সময় জিজ্ঞেস করে হোয়াট আর দ্য বায়োলজিক্যাল অ্যাসপেক্টস, অনেক সময় এই জিনিসগুলো জিজ্ঞেস করে। দেখা গেছে যে তোমার এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন গুলো আমরা কিভাবে করব? পুলটা একবার বলেন। পুলটা হচ্ছে মিক্সড, হাজব্যান্ডের সিমেন এবং হচ্ছে ডোনারের সিমেন
মিক্সড বা কম্বিনেশন করে সেটাই আমরা ইন্ট্রোডিউস করবো ইনটু দ্য ভেজাইনা অর সার্ভিক্স অর ইউটেরাস। কেন? এতে যেটা হচ্ছে হাজবেন্ডের কাছ থেকেও সিমেন্ট গেছে, তার একটা মানসিকভাবে সে ফিট থাকলো, আমার সন্তান হতে পারে, আমার কারণে এটা আমার স্পাম দিয়ে তো হতে পারে, ডোনারটা দিয়ে হয়েছে এটা তো নাও হতে পারে। অর্থাৎ মানসিকভাবে একটা যে সে স্বস্তি পাবে, এটার জন্য মিক্সড অপশনটা চালু হচ্ছে। মিক্সড এর নাম হচ্ছে পুল। এখন আসো বায়োলজিক্যাল স্পেক্টস। বায়োলজিক্যাল স্পেক্টস এর মধ্যে বলা হচ্ছে কিভাবে কিভাবে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা হবে। প্রথম কথা হচ্ছে ইউ হ্যাভ টু কালেক্ট সিমেন্ট, এবং এই সিমেন্ট গুলো সিমেন্ট ব্যাংকের মধ্যেও অনেক সময় রাখা হয়। তো এইটাকে বলা হচ্ছে হাউ ইউ উইল অবটেইন ইট বাই মাস্টারবেশন। মাস্টারবেশনের মাধ্যমে সিমেন্ট গুলো কালেকশন করা হয়, এবং বলা হচ্ছে কিভাবে কতটুকু তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে for artificial insemination. 1 ml. 1 ml is deposited by means of a syringe in or near the cervix. মাস্টারবেশনের মাধ্যমে অনেক সময় পার ইজাকুলেশনের 1 to 2 ml আরো বেশি তোমার ইজাকুলেশনের সিমেন্ট বের হতে পারে। 1 ml সিরিঞ্জের মাধ্যমে আমরা ভেজাইনাতে অথবা সার্ভিক্সে, অথবা যদি আরেকটু ইন্ট্রোডিউস করতে পারি একদম ইউটেরাসের আউটলেটে গিয়ে আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে 1 ml দিব, মাস্টারবেশনের মাধ্যমে এটা কালেক্ট করা হবে। The timing of insemination is important. কোন সময় করতেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি মানে যদি সাইকেলের টাইম হিসাব না করো তাহলে তো ফার্টিলাইজেশন হবে না। The life of span of a spermatozoa in the female ovary is short. আবার তুমি যেই সিমেন্টটা ইন্ট্রোডিউস করতেছো ওখানে যে স্পার্ম আছে এদের যে লাইফ স্প্যান, এরা যদি ডেথ হয়ে যায় তাহলে তো হচ্ছে না, কারণ এরা তো নির্দিষ্ট সময় পর্যন্ত ওই রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে বেঁচে থাকে। এরা তো দিলে আর সারাদিন ওখানে নাচ গান করবে এরকম না, তাদেরও তো একটা লাইফ স্প্যান আছে। এবং the ovum can survive in a fertilized form only for about 24 hours. আবার ওভাম যেটা বেরোবে, তোমার স্পার্ম গিয়ে এই ওভামকে যদি ফার্টিলাইজেশন করতে পারে তাহলে না কাজ হবে। তো তোমার ওভামকে যদি স্পার্ম গিয়ে ফার্টিলাইজেশন না করে তখন তো হবে না। এখন একজন ফিমেলের যে ওভামটা প্রডিউস হবে, এই ওভামটা তো তার সার্ভাইভ করার মতো যে সময়, ওই সময়ের মধ্যেই তোমাকে কি করতে হবে, সিমেন্টটা ইন্ট্রোডিউস করতে হবে যেন তোমার স্পার্মটা গিয়ে জীবিত সার্ভাইভেল একটা ওভামকে ফার্টিলাইজ করতে পারে। তো বলা হচ্ছে একটা ওভাম ক্যান সার্ভাইভ ইন এ ফার্টিলাইজ ফর্ম অনলি ফর 24 আওয়ার্স। 24 ঘন্টা পর্যন্ত ওভামটা তোমার কি হতে পারে, সার্ভাইভ করতে পারে। অনেক সময় বলা হচ্ছে 8 to 12 আওয়ার্স পরেই এটা ওভারি থেকে লিভ করে নেয়। The maximum fertility coincides with ovulation. এতটুকু আমাদের কিছু জানার দরকার নেই, পরীক্ষায় কিছু আমরা জিজ্ঞেস করব না, আমরা শুধু জিজ্ঞেস করব তুমি সিমেন্ট কিভাবে কালেক্ট করবা, মাস্টারবেশন মধ্যে কতটুকু ইন্ট্রোডিউস করবা, 1 ml কিভাবে দিবা, এইটা হচ্ছে। এখন ফলা ফাইনাল বলতে পারে না তুমি কিভাবে ইন্ট্রোডিউস করবা, আর বলতে পারে না কেন, আর ভাই এটা সিরিঞ্জ দিয়ে দিবা, শেষ। এরপরে কখন দিতে হবে বলা হচ্ছে ওভাম যখন ফার্টিলাইজ ফর্মে থাকে তখন দিবে। কতক্ষণ পর্যন্ত ফার্টিলাইজ ফর্মে থাকতে পারে ওভারি থেকে বের হয়ে, 24 আওয়ার্স পর্যন্ত। 24 hours. এখন আসো ভেরি গুড। Usual time taken by sperm to travel from vagina to tube 6 to 24 hours. তোমার স্পার্ম একটা মোটাইলিটি আছে, তো তুমি স্পার্মটা ইন্ট্রোডিউস করলা ভ্যাজাইনাতে, আর একটু ভিতরে দাও সার্ভিক্সে, আর একটু ভিতরে দিলে ইউটেরাস, তাহলে এটা যাবে কই, এটা মোটাইল হতে 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 এটা যাবে ফেলোপিয়ান টিউব, ফার্টিলাইজেশনটা হবে সেখানে তার 6 to 24 আওয়ার্স সময় লাগে। তাহলে দেখো টাইমিং গুলো পর পর্যন্ত সে ওখানে সার্ভাইভ করে ফার্টিলাইজেশন করতে পারে। তাহলে আমাদেরকে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। এখানে স্যাররা জিজ্ঞেস করে তাহলে তুমি যে স্পার্মটা দিলা এই স্পার্মটা টিউবে যেতে কতক্ষণ লাগবে, 6 to 24 আওয়ার্স। কতক্ষণ এটা ফার্টিলাইজার ক্যাপাসিটি রাখে স্যার, 48 আওয়ার্স, শেষ। বলতেছে সাকসেস রেট কেমন, 70 to 75% প্রেগন্যান্সি তোমার সাকসেস রেট, ঠিক আছে। এরপর আসো বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ডোনার এআইডি, সেটা এখন বর্তমানে বেশি ইউজ হচ্ছে। কেন বেশি ইউজ হচ্ছে? এখন ডোনার ইজিলি পাওয়া যাচ্ছে, এটা একটা ব্যবসার মতো অনেকে নিয়ে নিছে। সিমেন্ট ব্যাংকের মাধ্যমে তারা ওখানে ব্লাডের মতো জমা দিয়ে দিচ্ছে, টাকা পাচ্ছে, আর্নিং সোর্স হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ব্যস্ততা বেড়ে গেছে, হাজবেন্ডের সাথে ওয়াইফের দূরত্ব বেড়ে গেছে, প্রফেশনালিজমের কারণে দূরে দূরে থাকতেছে।
বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটের কারণে এখন আর কেউ হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে না, তারা তাদের নির্দিষ্ট সময় পরে গিয়ে তারা তাদের আর্টিফিশিয়াল ডোনারের কাছ থেকে সিমেন্ট নিয়ে প্রেগন্যান্সি ডেভেলপ করতেছে। এরপর আসতেছে বলা হচ্ছে এই যে তুমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ডোনার যেটা কালেক্ট করলাম, এটা সারা জিজ্ঞেস করে এটা কোথায় রাখবা। এটাকে বলা হচ্ছে একটু গ্লিসারলের মাধ্যমে মিক্স করতে হবে। মিক্স করে এটাকে আস্তে আস্তে ঠান্ডা করে ফ্রিজিং করতে হবে। এরপরে 79 ডিগ্রি সেন্টিগ্রেড -79 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটাকে তোমার কি করতে হবে, স্টোরেজ করতে হবে। সো এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমরা কিন্তু বাইবাতে এগুলো জিজ্ঞেস করি যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ডোনারটা এখন ইম্পর্টেন্ট এবং এই সিমেন্টটা কিভাবে তুমি স্টোরেজ করবা বিলো -79 ডিগ্রি সেন্টিগ্রেড ইউ মিক্স উইথ গ্লিসারল এবং র্যাপিড ফ্রিজিং করতে হবে খুব দ্রুত। এই যে -79 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তো অনেক ঠান্ডা, একদম ইউজফুল হবে। হ্যাঁ, এখন আসো তাহলে এইভাবে আমরা কালেকশন করব মাস্টারবেশনের মাধ্যমে 1 ml মতো ডিপোজিট করব, সিরিঞ্জ দিয়ে করব। এরপর হচ্ছে ওবাম যখন ফার্টিলাইজেশনের ক্যাপাসিটি রাখে ওভুলেশনের সাথে আমরা সাইকেল হিসাব করে ওভুলেশনের টাইমে এটা ইন্ট্রোডিউস করব। ওবাম কতক্ষণ সার্ভাইভ করে 24 আওয়ার্স। এরপর আমরা বলতেছি স্পাম কতক্ষণে টিউব পর্যন্ত যাবে, ফেলোপিয়ান টিউব 6 to 24 আওয়ার্স। কতক্ষণ সে ক্যাপাবল ফার্টিলাইজেশন করার মতো 48 আওয়ার্স। এই কথাগুলো আমরা জানলাম। স্যার কিভাবে আমরা এটাকে স্টোরেজ করব, রিপিট বলো। স্যার যেটা স্যার সিমেন্টটা স্যার ইনজেক্ট করা হবে সেটা স্যার সরাসরি ইউটেরাসে দেওয়া হবে নাকি স্যার কোথায় দেওয়া হবে? এটা এতক্ষণই তো বললাম, এটা তুমি প্রথমে কি আছে, প্রথমে ভেজাইনা, এরপরে গিয়ে সার্ভিক্স, তারপরে গিয়ে হচ্ছে ইউটেরাস। তো তুমি যদি ভেজাইনাতে যাও সেখান থেকে কিন্তু স্পার্মটা কি ছেড়ে দিলা না, সিমের মাঝে স্পার্ম ছেড়ে দিলা, স্পার্ম তো মোটাইল, তারা ভেজাইনা থেকে এগুলা নিজেরা মোটাইলিটির মাধ্যমে কোথায় যেতে পারবে, ফেলোপিয়ান টিউবে চলে যেতে পারবে। কথা বুঝছো? এখন আমি একটা আর্টিফিশিয়াল জিনিস দিচ্ছি, এটাকে আমার সাকসেস করতে হবে, অনেক টাকার ব্যাপার স্যাপার, অনেক ইমোশনের ব্যাপার স্যাপার, অনেক লিগ্যাল ব্যাপার স্যাপার। তাহলে আমি যদি একটু সিরিজ নিয়ে যদি আমি ইউটেরাস পর্যন্ত এটাকে দিতে পারি, তো এটা দ্রুত তোমার স্পার্ম মোটাইলিটি হয়ে দ্রুত ইয়াতে ফেলোপিয়ান টিউবে যাবে, সাকসেস রেট বাড়বে। এই জন্য বলা হচ্ছে যে তুমি ভ্যাজাইনাতে দিলেও এটা স্পার্মটা মোটাইল, তো এটা আস্তে 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 হেঁটে হেঁটে কোথায় চলে যাবে, টিউবে যাবে, সার্ভিক্সে যাবে, আবার সার্ভিক্স হয়ে টিউবে যাবে, ইউটেরাস হয়ে, অথবা তুমি তোমার সিরিজ যদি বলা হয় তুমি সার্ভিক্সে দিতে পারো। বেস্ট অপশন হচ্ছে ডাইরেক্ট সার্ভিক্স পর্যন্ত যদি সিরিজটা তুমি ইন্ট্রোডিউস করতে পারো। কিন্তু অনেক সময় হয় কি, সার্ভিক্স পর্যন্ত যখন তুমি কোনো কিছু আসলে ইন্ট্রোডিউস করবা তখন এটা কন্ডাকশন হয়ে যায়। ইউটেরাসে যখন দেখা যায় কোনো একটা আর্টিফিশিয়াল ফরেন বডি দিয়ে টাচ করা হয় তখন কন্ট্যাক্ট করে ফেলে, কন্ট্যাক্ট করলে দেখা যাবে স্পাম ঢুকতে নাও পারতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা অনেক সময় করি কি, ভ্যাজাইনাতে দিয়ে দিলে, সার্ভিক্স পর্যন্ত দিয়ে দিলে ওটা নিজেরা স্পাম গুলো মোটাইল, তো নিজেরা নিজেরা চলে যেতে পারে টিউব পর্যন্ত। কথা বুঝছো? এটা নর্মাল সেক্সুয়াল ইন্টারকোর্সে হয় আর কি। নর্মাল সেক্সুয়াল ইন্টারকোর্সে তো ইউটেরাস পর্যন্ত তোমার ইন্টারকোর্সে দেখা যায় যে স্পাম মানে ইন্ট্রোডিউস করা যায় না, তো তোমার ভ্যাজাইনা সার্ভিক্স পর্যন্ত তোমার দেখা যায় ইন্ট্রোডিউস হচ্ছে, নর্মাল যেটা সেক্সুয়াল ইন্টারকোর্সে সিমেন ইজাকুলেশন হচ্ছে। ঠিক আছে, বলতে এটা কেমনে যাচ্ছে, ওই যে স্পাম গুলো মোটাইল তারা দৌড়াচ্ছে। ঠিক আছে, স্যার এটা ডিরেক্ট ওভারিতে দেওয়া যাবে না? না, কোত্থেকে দেওয়া যাবে, কন্ট্রাকশন হয়ে যাবে, ঠিক আছে, রাপচার হয়ে যাবে। কথা বলছো কিনা, ট্রমা হয়ে যাবে, বুঝে গেছে, বুঝতে পারছো? এনিওয়ান? ওকে, এখন আসো আমরা প্রসিডিওর পেয়ে গেলাম কখন কখন এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা করা হবে। তুমি তো চাইলে এটা করতে পারো না, যেহেতু এটা একটা অনেক ব্যাপার স্যাপার আছে, এটা শরীয়তের ব্যাপার আছে, দেশের আইন দ্বারা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, স্বামী স্ত্রীর ব্যাপার আছে। তো এই জন্য পরীক্ষায় প্রায় সময় স্যার জিজ্ঞেস করে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, প্রায় সময় রিটেনে আসে। চাইলেই কি যে কেউ এটা করতে পারে? পারে না। নাম্বার ওয়ান, হোয়েন দ্য হাজব্যান্ড ইজ ইম্পর্টেন্ট, সে তো সেক্সুয়াল ইন্টারকোর্স করতেই পারতেছে না, সিমেন ইজাকুলেশন হতে পারতেছে না, তাতে বাচ্চাই নিতে পারবে না, সো আমাকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে যেতে হবে। নাম্বার টু, হোয়েন দ্য হাজব্যান্ড ইজ আনএবল টু ডিপোজিট দ্য সিমেন ইন ভ্যাজাইনা, ওই যে তোমাকে বললাম হাজব্যান্ড আনএবল, বিভিন্ন ধরনের ডিজিজ, হাইপোস্পেডিয়াসিস, এপিস্পেডিয়াসিস, ঠিক আছে,
বিভিন্ন ডিজিজের কারণে এগুলো সার্জারিতে গেলে আরো অনেক ডিটেইলস এগুলো পড়ানো হবে। এই যে তোমার তার এক্সট্রা জেনিটালিয়া গুলোর যে ডিজিজ, এগুলোর কারণে তো কোনো কারণে সে দেখা যাচ্ছে ডিপোজিট করতে পারতেছে না, সিমেন ইজাকুলেশন করতে পারছে না, তখন আমাকে আর্টিফিশিয়ালি ডোনার থেকে নিতে হবে। হাজব্যান্ড ইজ স্টেরাইল, সারাদিন ইন্টারকোর্স করলো সারা বছর, কোনো ফল পায় না, তাহলে তো হাজব্যান্ডের সিমেনে আর হচ্ছে না, আমাকে ডোনার নিতে হবে। Find the results in compatibility between the husband and wife. হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে আমরা ব্লাড অ্যানালাইসিস করে দেখলাম আরএস ইনকম্প্যাটিবিলিটির হিস্ট্রি আছে, আরএস ইনকম্প্যাটিবিলিটি হিস্ট্রি আছে, বাচ্চা নষ্ট হচ্ছে, বাচ্চা ডেথ হচ্ছে, থ্যালাসেমিয়া হয়ে বাচ্চা মারা যাচ্ছে, দুইজনের ব্লাড ক্রস ম্যাচিং করে দেখতেছে এখানে দুইজনেরই আরএস ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে, বাচ্চা যা আসবে সব থ্যালাসেমিয়া হবে, না হলে হেমোফিলিয়া হবে, বিভিন্ন ধরনের জন্মগত রোগ হয়ে বাচ্চাগুলো সব ধ্বংস হবে, আল্লাহ মাফ করুন। তখন আমরা করতেছি কি, আরেকজন ডোনারের কাছ থেকে যে হচ্ছে ক্রস ম্যাচিং থেকে শুরু করে এভরিথিং ইজ গুড, তার থেকে আমরা কি নিচ্ছি, সিমেন নিচ্ছি। মানে দ্য হাজব্যান্ড ইজ সাফারিং ফ্রম হেরিডিটারি ডিজিজ, এখন হাজব্যান্ড নিজে কোনো জন্মগতভাবে কি বংশগত কিছু ধরনের ডিজিজে আক্রান্ত হয়, তাদের মধ্যে ম্যাক্সিমামের বিকলাঙ্গ রোগ আছে, কারো কারো দেখা যাচ্ছে তাদের মানে জন্মগতভাবে বিভিন্ন ধরনের আক্রান্ত, যেটা হয়তো তোমার ক্রোমোজোমাল অ্যাবনরমালিটির কারণে এটা ট্রান্সমিট হতে পারে, আমার বাচ্চাগুলো খারাপ হতে পারে তাদের। এখন ওয়াইফ বা হাজবেন্ড চিন্তা করতেছে যে আমাদের বাচ্চা তো সমস্যা আসতে পারে, যেহেতু আমাদের ফ্যামিলিতে সমস্যা। এই সঞ্জিদা তুমি ইয়া করো, মিউট করো। তাহলে এরকম কোন হেরিডিটারি ডিজিজে আক্রান্ত হলে তখনও কিন্তু আমরা কি করতে পারি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ডিসিশন নিতে পারি। এই পাঁচটা ইন্ডিকেশন মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তুমি বলতে পারো যে স্যার চাইলেই করা যাবে না। প্রথম কথা হচ্ছে তোমার দেশে এটা কি লিগালি অথরাইজড আছে কিনা, আমাদের দেশে নেই। দুই নাম্বার হচ্ছে ইন্ডিয়াতে বিভিন্ন কান্ট্রিতে আছে। তিন নাম্বার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে কনসেন্ট দিচ্ছে কিনা। চার নাম্বার হচ্ছে এটা বুঝতে হবে যে হাজব্যান্ড ওয়াইফের মাধ্যমে টেস্ট করে ওনারা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইজ গুড, আইনের মাধ্যমে যদি তারা লিগ্যাল অথরাইজেশন নিয়ে আসেন যে এই অথরিটির কারণে তারা এটা করতে চায়, তো এই ল এর ইন্ডিকেশন গুলোর মধ্যে তারা পড়ছে একটাতে, তখন কোর্ট থেকে তাদেরকে একটা অনুমতি দিলেই তারা সিমেন্ট ব্যাংকের সাথে কথা বলে ডোনারের কাছ থেকে এটা নিতে পারবে। তাহলে কি কি, হাজব্যান্ড যদি ইম্পর্টেন্ট হয়, স্টেরাইল হয়, বিভিন্ন আনএবল টু ডিপোজিট ডিউ টু বিভিন্ন ডিজিজ, আরএস ইনকম্প্যাটিবিলিটি লাইক ডিজিজ or hereditary disease, এরকম কারণে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদেরকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে যেতে হবে। প্রিকশন কি কি সতর্কতা নেব? নাম্বার 1, কনসেন্ট অফ দ্য ডোনার এন্ড হিজ ওয়াইফ ইজ এসেনশিয়াল। এখানে একটা জিনিস খেয়াল রাখো, যে ডোনার এই সিমেন্ট দান করতেছে সে দিতে পারবে কিনা, সে যেমন কনসেন্ট দিবে আমি দিব, তার ওয়াইফ থেকেও কনসেন্ট নিতে হবে যে আমার হাজবেন্ডের সিমেন্ট আরেকজনের ওয়াইফে আমি দিব কিনা। প্রশ্ন আসতে পারে কেন? কারণ হলো ওই হাজবেন্ডের সিমেন্ট ওখানে দিচ্ছে মানে কি, ও তার বাচ্চা না, ওটা মানসিকভাবে, সামাজিকভাবে, আর্থিক বিভিন্ন ধরনের সে মেন্টাল ট্রমা হতে পারে। দুইজনের কনসেন্ট নিতে হবে, ডোনার এবং ডোনারের ওয়াইফ। আইডেন্টিটি অফ দ্য ডোনার মাস্ট রিমেইন সিক্রেট, খুবই ইম্পর্টেন্ট। এটা স্যার জিজ্ঞেস করে, যেই ডোনার এখানে সিমেন্ট দান করবে এই ডোনার অবশ্যই তুমি কি কনসিল করবা। এই জন্য বলা হচ্ছে কোত্থেকে কালেক্ট করবা, সিমেন্ট ব্যাংক থেকে কালেক্ট করবা। ব্যাংকের মধ্যে তোমাকে কেউ বলবে না, ওরা জানে এই সিমেন্টটা কার থেকে নিছে, ওই ব্যক্তির সব প্রোফাইল তাদের কাছে লিপিবদ্ধ। বাট তুমি যখন এটা নিতে যাবা তোমাকে কিন্তু ওই ব্যক্তির প্রোফাইল কিন্তু ডিসক্লোজ করবে না, তাহলে দেখা যাবে পরিচয় থেকে যাবে। সবসময় দেখা যাবে এটা আমার ছেলে ছিল। এই যে কিছু সামাজিক প্রেক্ষাপট স্টিগমাটা ডেভেলপ করবে, ঠিক আছে, যেটা মিল্ক ব্যাংক করতে গিয়ে ডেভেলপ করছে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা প্রিকশন হচ্ছে অবশ্যই ডোনারের আইডেন্টিটি সিক্রেট থাকে। তাহলে এটা কি শরীয়তে জায়েজ করে নাই, আর তোমার এটা তো মানে রেপ কেসের মতো হয়ে গেল, ঠিক না? এটা আমাদের শরীয়তে নেই, কিন্তু বাইরের দেশে এগুলো হচ্ছে, লতে অ্যালাউড। The donor should not know to whom the semen is donated. Result of insemination. এবং ডোনার যে দান করছিল তারটা কাকে দেওয়ার ফলে কাকে দিছে, রিসিভারের পরিচয় জানা যাবে না।
এবং আদৌ কি প্রেগনেন্সি ডেভেলপ করছিল কি করে নাই সেটাও তোমার জানা যাবে না। অর্থাৎ ডোনার কিছু জানবে না, রিসিভার কিছু জানবে না, কার থেকে নিচ্ছে সেটা জানবে না, ও কাকে দিচ্ছে জানবে না। ডোনার কাছ থেকে নিবে। তুমি সিমেন্টটা যে কালেক্ট করে ব্যাংকে রাখতেছো, পাগল ছাগল যে কোনো কেউ এসলে দিয়ে দিল আর টাকা দিয়ে দিলা, তো দুনিয়া পুরো পাগলে ভরে যাবে। ডোনার মাস্ট বি মেন্টালি ফিজিক্যালি হেলদি। কোনো ধরনের হেরিডিটারি ফ্যামিলিয়াল ডিজিজ আক্রান্ত হতে না, তাহলে তো হাজবেন্ডের এই সমস্যাতে কি রয়ে গেল। ক্রোমোজোমাল স্টাডি করতে হবে, যে জেনেটিক্যাল বিভিন্ন ধরনের স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং করে যদি সে ফিট হয়, তার থেকেই শুধুমাত্র সিমেন্ট ব্যাংকে সিমেন্ট নিতে পারবে। কোনো ধরনের রিলেটিভ হওয়া যাবে না। কারণ কি? কারণ রিলেটিভ হলে অবশ্যই তোমার কি হতে পারে, হেরিডিটারি ওই বংশে কোনো ডিজিজ থাকে, সেটা বংশ পরম্পরায় ওরও চলে আসবে। তাহলে আর লাভ কি হলো? হাজবেন্ডই তো নিজেই আক্রান্ত ছিল, ওর থেকে নিলে ভালো ছিল। এই জন্য আত্মীয় স্বজন থেকে নেওয়া যাবে না। এবং এমন একজন তোমার কি কাপল থেকে নিতে হবে, বা হাজবেন্ড থেকে নিতে হবে, বা মেল থেকে নিতে হবে যার সন্তান আছে। কারণ সে পোটেন, সে স্টেরাইল না। সে সন্তান জন্মদান করছে মানে অবশ্যই সে পোটেন এবং সে স্টেরাইল, সরি এই ফার্টাইল। এই জন্য সন্তান আছে, মেন্টালি এবং ফিজিক্যালি হেলদি, কোনো হেরিডিটারি ডিজিজে আক্রান্ত না, আত্মীয় স্বজনের মধ্যে পড়ে নাই, সিক্রেট একজন পার্সন। ব্যাংক এই জিনিসগুলো দেখে কালেক্ট করবে। The race and characteristics of the donor should resemble those of the husband and wife as closely as possible. একই রেসের হলে ভালো। জাস্ট কঙ্গো, যেমন ককেশিয়ানরা যদি ককেশিয়ান থেকে নেয়, মঙ্গোলিয়ানরা যদি মঙ্গোলিয়ান থেকে নেয়, তাহলে দেখতে একই রকম হবে। না হলে দেখা যাবে একটু সামাজিকভাবে ভিন্ন হলে সবাই আর চোখে দেখবে। ডোনার শুড বি অফ দ্য সেম ব্লাড গ্রুপ as that of the husband. তাহলে এই যে ক্রস মেসিং গুলো বলছিলাম, এই ক্রস মেসিং গুলো যদি ব্লাড গ্রুপিং এর একটু মিল থাকলে ভালো। এগুলো যে থাকতে হবে এরকম না, তবে থাকা উচিত, না থাকলেও চলবে। আর ইজ ইনকম্পিটিবিলিটি বিটুইন দ্য ডোনার এন্ড রিসিপিয়েন্ট থাকা যাবে না। অর্থাৎ হাজবেন্ডের যা যা সমস্যার কারণে তুমি আর্টিফিশিয়াল করতেছো, সেগুলো তো ডোনারে থাকা যাবে না। ফিজিশিয়ান শুড হ্যাভ পারমিশন টু ইউজ হিজ ওন বেস্ট জাজমেন্ট সিলেক্ট। এবং একজন ডাক্তার ওই ব্লাড সিমেন্ট ব্যাংক থেকে প্রোফাইলগুলো দেখে, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখে, সিমেন্ট অ্যানালাইসিস করে উনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি এটা নেন। কাপল শুড বি সাইকোলজিক্যালি ফিট এন্ড ইমোশনালি স্টেবল। এবং ওই কাপলের কিন্তু মেন্টালি ফিট থাকতে হবে যে আমরা এই সিমেন্টটা নিব, আমাদের মধ্যে আমরা ফিট, আমাদের মধ্যে কোনো মানে মানসিকভাবে আমরা ডিপ্রেস না, মানে আমরা নিবই, এরকম ফিট হইতে পারে। নাহলে দেখা যাবে ইন্টারভিউ করছো, বাচ্চা একটা আসছে, বাচ্চাটা ওদের মতো তো হবেই না, ওদের বংশের মতো হবে না, মাইন্ড করবে, মেন্টালি ট্রমাটাইজ হবে, ফ্যামিলিতে অশান্তি তৈরি হবে। রিটেন কনসেন্ট নিতে হবে, উইটনেস থাকতে হবে, এবং পুল সিমেন্ট নিলে ভালো। কেন বলতে পারো পুল সিমেন্ট নিলে? ওই যে পুল সিমেন্ট নিলে বললাম হাজবেন্ডেরও থেকে একটু সিমেন্ট আসলো, তখন হাজবেন্ড নিজে কনফিডেন্ট থাকবে যে এটা আমার বাচ্চা, নিজের একটু মেনে নিতে সহজ হবে। খেলা তো জানে আল্লাহ, আল্লাহ রব্বুল জানে যে এখানে কার সিমেন্ট থেকে ফার্টিলাইজেশন হয়েছে, আর জামাই তো বলছে আমিও দিছি, ইনশাআল্লাহ এটা আমারই হয়েছে। এই যে মেন্টালি একটু কনফিডেন্ট পাইলো, এই জন্য পুল সিমেন্ট দিলে ভালো। এইভাবেই হচ্ছে আমাদের তোমার কি বলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের প্রিকশন গুলো নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পাইলাম? তো প্রিকশন গুলোর মধ্যে তাহলে কনসেন্ট নিতে হবে ডোনারের ওয়াইফ এবং ডোনারের, যিনি রিসিভার ওনার ওয়াইফ এবং হাজবেন্ডের রিটেন কনসেন্ট নিতে হবে, ডোনারের পরিচয় সিক্রেট রাখতে হবে। তারপরে হচ্ছে যে তোমার ডোনারের এমন হইতে হবে যার বাচ্চা আছে, ফিজিক্যালি মেন্টালি ফিট, কোনো ফ্যামিলিয়াল ডিজিজে আক্রান্ত না, কোনো বংশগত ডিজিজে আক্রান্ত না, এবং সে হচ্ছে তার আত্মীয় স্বজনের মধ্যে না, আরএস ইনকম্প্যাটিবিলিটি বা যে কোনো ধরনের ফ্যামিলিয়াল হেরিডিটারি ডিজিজে আক্রান্ত না, ক্রোমোজোমাল ডিফেক্ট নাই। ফিজিশিয়ান এটা ডিসিশন নেবেন যে এই ডোনার থেকে নেন, সেম ব্লাড গ্রুপ আছে হলে ভালো। এই কথাগুলো তোমাদের একটু জানতে হবে। আর পুল সিমেন্ট অলওয়েজ কেন সাজেশন করব? যেন হাজবেন্ড একটু মেন্টালি ফিট থাকে, যে আমারও সিমেন্ট দেওয়া আছে, বাচ্চা আমার, এটা যেন সে সহজে মেনে নিতে পারে। এবং সিঙ্গেল ডোনারের কাছ থেকে 10টার বেশি চিলড্রেন আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে করব না বা নিব না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু হবে। এটা কিন্তু অনেক ব্রড টার্ম, শর্ট নোট আসলে 2 মার্ক,
তখন তো টুকটাক লিখে ফেলবা ডেফিনেশন ইন্ডিকেশন, তখন আর এই বাজিক্যাল লিখবা না, 2 মার্কের জন্য যা পারো লিখবা। এখন আর সত্যি বলতে পারো এই যে লিগ্যাল প্রবলেম কি হইতে পারে, লিগ্যাল প্রবলেম কি হইতে পারে? 1 নাম্বার অ্যাডাল্টারি, অন্য কারোর সাথে যৌন আচরণ করছে হইতে পারে। মানুষ বলবে এদের বাচ্চা না, কারোর সাথে মনে হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়েছে, একটা লিগ্যাল প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। আত্মীয় স্বজন এটা নিয়ে বিভিন্ন কথা বলতে পারে, এমনকি আইন আদালত পর্যন্ত গড়াইতে পারে। হাজবেন্ড দেখা যাবে উল্টে যাবে, এই বাচ্চা তো আমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন দিয়ে করছিলাম, ঠিক আছে, আমার মনে হচ্ছে আমার ওয়াইফের সাথে আর কারো সম্পর্ক ছিল, এই জন্য হয়েছে। নাম্বার 2 লেজিটিমেসি, এখন হাজবেন্ড তো তার ওই ছেলের বাচ্চা না, তাহলে এখন এই বাচ্চা কি তোমার সম্পদ পাবে? এটা নিয়ে তো একটা প্রশ্ন এরাইজ হতে পারে। তাহলে আইনের ক্ষেত্রে লেজিটিমেসি নিয়ে, বৈধতা নিয়ে কথা চলে আসতেছে। The husband is not the actual father, ফলে the children is illegitimate, এটা অবৈধ, ফলে cannot inherit property, এটা কিন্তু বাইবার একটা হট প্রশ্ন। এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে বাচ্চাটা নিচ্ছে, এই বাচ্চাটা কি সম্পত্তি পাবে? পাবে না। বাপে দিলে ঠিক আছে, কিন্তু আইনে বলেছে পাবে না, কারণ এটা আইন দ্বারা বলা হচ্ছে এটা নিচে সে, ঠিক আছে, কিন্তু এটা তার যেহেতু বাপ না, সো এই ছেলে ওই বাপের সম্পদ পাবে না। আবার বাপ যদি এমনি দিতে পারে সেটা ভিন্ন। অনেক সময় নালিটি অফ ম্যারেজের মতো বিষয় তৈরি হয়ে যায়। দেখা গেছে হঠাৎ করে ন্যাচারাল বার্থ হয়ে গেল, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হয়ে বাচ্চা হয়েছে বা হয় নাই, ঠাস করে 10 বছর পর 5 বছর পর একটা নর্মাল বাচ্চা চলে আসে, তখন গিয়ে তো বিপদ হয়ে যাবে, যে কোনো সমস্যা। আনম্যারিড উইমেন, সে বিয়ে করবে না কিন্তু বাচ্চা নিবে, অনেকগুলো অভিনেত্রী তোমরা দেখতে পাও, সে বিয়ে করলে ফিগার নষ্ট হয়ে যাবে, বাচ্চা প্রেগনেন্সি হতে পারে, ওয়েট গেইন হতে পারে, সে চাচ্ছে যে আমি আবার সে বয়স হয়ে গেছে, সে যাচ্ছে একটা হঠাৎ করে তার সাইকোলজিক্যালি মনে হয়েছে আমি একটা বাচ্চা নিব, বাচ্চাটাকে পালবো, সে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে পারে। এগুলো নিয়ে আবার সমাজে অনেক ধরনের লিগ্যাল প্রবলেম হতে পারে, তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন চলে আসতে পারে, বাট বাইরের বিভিন্ন দেশে এগুলো তো লিগ্যাল। ইনসেস্ট, অনেক সময় দেখা যেতে পারে বিভিন্ন ধরনের ইনসেস্ট মানে আত্মীয় স্বজনের মধ্যে সেক্সুয়াল কোনো সম্পর্ক হয়ে গেছে কিনা, ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে, সেগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। অর্থাৎ লিগ্যাল প্রবলেমের মধ্যে মেইনলি ভাইবাতে আমরা জিজ্ঞেস করব যে এই ছেলে সম্পদ পাবে কি পাবে না, এটাই শুধু মাথায় রাখো, সম্পদ পাবে না। কমপ্লিকেশন কি হতে পারে? খুব ইম্পর্টেন্ট, এটা তোমার মহিবুল্লাহ স্যার আসলে বলতেই হবে, যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করলা, বাচ্চা তারা পাইলো, সংসার চলতে, মা বাবার কি সমস্যা হবে, পরবর্তীতে কি সমস্যা হবে? প্রথম কথা বলবা যে স্যার সামাজিকভাবে তারা খুব স্টিগম্যাটায় ভুগবে, তারা মানসিকভাবে ভেঙে পড়বে, সাইকোলজিক্যাল ট্রমায় ভুগবে, এইটাও তো স্পষ্ট বলে ফেলবা। কেন স্যার? কারণ হচ্ছে এটা তার বাচ্চা না, সবসময় মাথায় এটা ঘুরবে, এটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে নিছে, এটা হচ্ছে তাদের বাচ্চা না, তাদের রক্তের সম্পর্ক না, এটা তাদেরকে পীড়া দিবে, সমাজের লোকজন তাদেরকে এটা বলবে, ছেলেটাকে বলবে। তাহলে হাজবেন্ড যেমন সে খুব নিজেকে হীনমন্যতায় ভুগবে, ফিল হিউমিলিয়েশন, যে সে সন্তান জন্মদান করার ক্ষমতা সে ছিল না, এটার দুঃখ তার সবসময় পীড়া দিবে, তার মানসিক যন্ত্রণায় সে ভুগবে, বাচ্চাটাকে যতবার দেখবে তার সামনে ততবার সে মানসিক সমস্যায় ভুগবে। এরপরে স্যার জিজ্ঞেস করবে মা কি হবে? স্যার মায়েরও সেম বিভিন্ন সাইকিয়াট্রিক সিমটম দেখা দিবে। কেন? কারণ হচ্ছে মা সবসময় এই বাচ্চাটাকে যখন লালন পালন করবে তার সবসময় এটা মাথায় আসবে, এটা আমার বাচ্চা না, এটা আরেকজনের বাচ্চা। ঠিক ট্রমায় ভুগবে। সে যখন কোনোভাবে শুনতে পারবে সে তার মা বাবার সন্তান না, বাইরে বেরোলে লোকজন যখন তাকে বলবে, সে ফিজিক্যালি আনফিট, সে ফিজিক্যালি মেন্টালি ট্রমাটাইজ হবে, সামাজিকভাবে হেয় হবে। এই যে সাইকোলজিক্যাল কমপ্লিকেশন গুলাই হবে, এটার যদি না বলতে পারো ফেল। সিম্পল কথা, এক বাক্যে শেষ, কিন্তু বলতে পারে না পরীক্ষায় যে আচ্ছা তুমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করাইলা, তো এটা করলে অসুবিধা কি হবে? স্ট্রেট কাট কথা, সোশ্যাল স্টিগম্যাটা, হাজবেন্ড সাইকিয়াট্রিক প্রবলেমে ভুগবে, সে তার জন্মদান ক্ষমতা ছিল না, এই ছেলে তার না,
তারপরে দেখা যাবে সে বাচ্চাটাকে তার সামনে যখন দেখবে তখনই দেখা যাবে তার একটু হীনমন্যতা আসবে, এই জিনিসটা তাকে কুড়ে কুড়ে খাবে। মাদারুরও সেম, আরেকজনের বাচ্চা সে পালতেছে। ছেলে নিজে যখন বড় হবে সে জানবে, মেন্টালি ট্রমাটাইজ হবে, সমাজের মানুষজন তাকে বলবে। এই কথাগুলো তোমাকে বলতে হবে, ঠিক আছে? এতটুকু হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মানে বিষয়। এর বাইরে আমাদের কিছু টপিকস আছে, টেস্ট টিউব বেবি, তারপরে হচ্ছে তোমার সারোগেট মাদার, তারপরে হচ্ছে ক্লোনিং। আমরা আরেকটা টপিকসের সাথে আমরা পড়ব, ঠিক আছে? এখন বলো তোমাদের কি প্রশ্ন আছে, বলো। স্যার এখানে যদি ডোনারটার বাবা হয় তাহলে এটা সম্পত্তি পাবে না কেন? স্যার এখানে ডোনারটা যদি বাবা হয় তাহলে সম্পত্তি পাবে না কেন? এটা আইনে বলা নাই, শেষ। আইন এভাবেই তৈরি করা, আইনে বলা হচ্ছে যে এটা পাবে না, ঠিক আছে? শেষ, আইনটা এভাবে তৈরি করা আর কি, কথা হচ্ছে কিনা? লেজিটিমেসি অলওয়েজ ডিপেন্ডস অন কোড। কোডে লেখাই আছে যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে কোনো বাচ্চা নিতে হবে না, এটা সম্পত্তি দেওয়া যাবে না। কিন্তু দিলে এখন কত হচ্ছে, বাস্তবতা হলো সে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে অনেকদিন পর একটা বাচ্চা নিয়েছে, এটা কি সে আসলে সম্পদ দিবে না? এটা হয় না। কিন্তু আইন এটাকে সহজ করে দিছে। বলে আইনের কথা হতো আসলে খুব কঠিন জিনিস। আইন মানুষের তৈরি, সবসময় চেঞ্জেবল। যখন এটা মনে হয়েছে তারা করছে এভাবে, হয়তো ইন ফিউচার এটা চেঞ্জ হতে পারে। ইন শর্ট একটু বলে ফেলি, টেস্ট টিউব বেবিটা একটা টার্ম আছে হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। টেস্ট টিউব বেবিটা হচ্ছে একটা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এখন কথা হচ্ছে টেস্ট টিউব বেবির কি কি ধরনের টেকনিক আমাদের আছে, এটা বোঝা যাচ্ছে। টেস্ট টিউব বেবিটা মানে হচ্ছে এটা আর্টিফিশিয়াল আলাদা একটা থার্ড জায়গায় রেখে বাচ্চাটাকে তৈরি করা হবে। এতক্ষণ পর্যন্ত আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে বাচ্চাটা ছিল কোথায়? ইউটেরাসে, নর্মাল ন্যাচারাল জায়গায়। বাট আর্টিফিশিয়াল হয় কারণ হচ্ছে কালেকশন অফ সিমেন, ইন্ট্রোডিউস, এই সবগুলো ছিল আর্টিফিশিয়াল ওয়েতে, ন্যাচারাল রুটে ছিল না, লাইক সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে ছিল না। টেস্ট টিউব বেবিটার ক্ষেত্রে বলা হচ্ছে বেবি এখন আর ইউটেরাসে নেই। তাহলে বেবি যদি বাইরে আনতে হয় তাহলে শুধু তো সিমেন্ট, যদি বাইরে সিমেন্ট দিলেই হচ্ছে না, তো ওবাম করতে আসবে ইউটেরাসে, তো ফেলোপিয়ান টিউবে তো ওবাম যায়, এখানে তো নাই। তো বলা হচ্ছে দা ওবামও রিমুভ করে দিতে হবে ফ্রম ওভারি through the abdominal wall and is fertilized by the sperm of her own husband in a small laboratory dish in the artificial medium. ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় অনেক মায়েরা প্রেগন্যান্সিটা কন্টিনিউ করতে চায় না, ঠিক আছে? হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঠিক আছে, তো সে বিভিন্ন কারণে সে প্রেগন্যান্সি কন্টিনিউ করবে না, কারণ তার সিজার করতে হবে বা পেট বড় হয়ে যাবে, স্ট্রায়া ডেভেলপ করবে, বিভিন্ন ধরনের দাগ আসবে। তো দেখা যায় তারা করলো কি, যে ফার্টিলাইজেশন একটা স্টেজ আছে নাম ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট অবস্থায় তারা করে কি, ওবামটাকে স্টে করে ওখান থেকে নিয়ে নেয় সার্জারির মাধ্যমে, ঠিক আছে? নিয়ে নিবে। এরপরে নেওয়ার পরে একটা আর্টিফিশিয়াল ডিশ আছে ল্যাবের মধ্যে, সিমেনের সাথে এটাকে তোমার কি করবে, মিক্সড করবে, ফার্টিলাইজেশনটা ওখানে হবে। হওয়ার পরে যখন ব্লাস্টোসিস স্টেজ আসবে তখন সেটা আবার ওই ডিশ থেকে এনে ইউটেরাসের মধ্যে দিয়ে দিবে। এখন তুমি বলতে পারো যে এটা এরকম করার পিছনে কারণ কি? কারণ হচ্ছে ডেফিনেটলি ওই ফিমেলের মধ্যে ফার্টিলাইজেশন হওয়ার ক্যাপাসিটি নাই, না হলে আমরা কেন বাইরে এসে ফার্টিলাইজেশন হওয়ার পরে এটাকে দিচ্ছি, ঠিক আছে? তাহলে জাস্ট এতটুকু মাথায় রেখো, টেস্ট টিউব বেবির ক্ষেত্রে বাইরে ফার্টিলাইজেশন হবে, ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হবে না। তো
তো সেটার জন্য ওভাম কালেক্ট করে আনতে হবে, সিমেন্ট কালেক্ট করে আনতে হবে। দুইটাকে এনে ল্যাবের মধ্যে পেট্রি ডিশে অর্থাৎ একটা ডিশের মধ্যে রাখবে। রাখার পর ফার্টিলাইজেশন আর্টিফিশিয়ালি তারা করাবে। তারপরে এই যে স্টেজ আছে, স্টেজগুলোর মধ্যে ব্লাস্টোসিস স্টেজে যখন আসবে, এরপর ওটা ওখান থেকে নিয়ে আবার ইউটারাসে দিয়ে দিবে। এখন তো আর ফার্টিলাইজেশনের দরকার নেই, ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকলেও কি আর না থাকলেও কি, এটা যদি কোনো কার্যকরও না থাকে কোনো সমস্যা নেই। এবার তো ফিটাস ডেভেলপ করতে থাকবে, ব্লাস্টোসিস পর্যায় পর্যন্ত যেতে পারলে এমব্রায়ো ডেভেলপ করবে। ঠিক আছে, এটা জাস্ট একটুখানি মাথায় রাখো, আমরা একটু ডিটেইলস পড়াবো। সারোগেট মাদার, গর্ভ ভাড়া নেওয়া, গর্ভ ভাড়া নেওয়া। ঠিক আছে, যে আমি প্রেগন্যান্সি নিতে চাচ্ছি না, বাচ্চা নিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে গর্ভ ভাড়া নেয়। আরেক কিছু মহিলা এরকম গর্ভ ভাড়া দেয়, দেখা যায় হাজবার ফিমেলের ইউটারাসে দিল, ওখানে ডেভেলপ হইলো, ওখান থেকে বাচ্চাটা ডেভেলপ করলো, করার পর একটা নির্দিষ্ট কন্টাক্ট থাকবে, এতদিন পর বাচ্চাটা তারা নিয়ে ফেলবে। ঠিক আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত মহিলারা গর্ভধারণ করতে চায় না, বাচ্চা নিতে চাচ্ছে, স্বামীও পটেন্ট স্টেরাইল না, তারা করে। আবার অনেক সময় অনেক মহিলা দেখা যাচ্ছে আসলে ইনফার্টাইল, বাট হাজব্যান্ড ফার্টাইল, বাচ্চা হচ্ছে না, তখন তারা এরকম গর্ভ ভাড়া নিচ্ছে। যে সমস্ত মাদার থেকে নিচ্ছে এদেরকে বলা হয় সারোগেট মাদার, যিনি গর্ভ ভাড়া দিচ্ছেন। তার মানে কি হাজব্যান্ড, এটা অনেকটা রেপ কেজের মতো, হাজব্যান্ডের সিমেন্ট আর একটা ফিমেলের ইউটারাসে দিলা, ফিমেলটা গর্ভবতী হইলো, বাচ্চা ডেলিভারি পরে এটা তুমি নিয়ে আসলা, অনেকটা রেপ কেজের মতো। ওকে, জাস্ট সারোগেট মাদার হচ্ছে গর্ভ ভাড়া দিচ্ছে যে মহিলা, উনি বাচ্চাটা নিবে, ডেলিভারি হবে, উনি এরপরে শেষ। তাহলে থার্ড পার্টি একটা ফিমেল, ওই ফিমেলে হাজব্যান্ডের সিমেন্ট দিলা, মহিলাটা প্রেগন্যান্সি হলো, বাচ্চা 9 মাস হলো, ডেলিভারি হয়ে আসলো, মহিলাটাকে টাকা দিয়ে দিলা, বাচ্চা তুমি আর তোমার হাজব্যান্ড ওয়াইফ পালন করো। আর টেস্ট টিউবের ক্ষেত্রে হচ্ছে ওভাম এবং স্যার এখানে স্যার মাদার ওভামটা দিতে পারবে না? মাদার তো ইনফার্টাইল, তার ওভাম তো এখানে ফার্টিলাইজ হবে না। না স্যার, এইজন্য তো মাদার আমি যদি আরেকজনের ফার্টাইল হয়, ওয়াইফের, যখন মাদার ফার্টাইল ফার্টাইল হলে তো তুমি টেস্ট টিউব বেবি করবা, তুমি সারোগেট মাদার কেন করবা? সারোগেট গর্ভপাড়া নেবে, গর্ভপাড়া কার থেকে কেন নিব? যখন আমার গর্ভটাতে কাজ হচ্ছে না, আমার ওয়াইফের গর্ভে কাজ হচ্ছে না, তখন আমি আরেকটা ফিমেলের কাছে যাব। সমস্যা হচ্ছে ফিমেলের হলে তখন সারোগেট মাদারের কাছে যাই। সমস্যা যখন সারোগেট নিজের ওয়াইফের সমস্যা হলে তখন সারোগেট মাদারের কাছে যাব। কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, এগুলো আমরা পরে দেখি, আরো ডিটেইলস পাবো। টেস্ট টিউব বেবির স্লাইডটা একবার আরেকটু দেন। আচ্ছা, এই হচ্ছে টেস্ট টিউব বেবির, শুধু এটা এগুলো শর্ট নোট আসে তো এই জন্য খুব বেশি আমরা পড়াই না, রিটেনের জন্য লাগে। ভাই বাচ্চা শুধু অতটুকুই বলি যে স্যার আমি ওভাম কালেক্ট করব, এবং হচ্ছে মানে এটা বলবো যে স্যার টেস্ট টিউব বেবিতে হচ্ছে ফার্টিলাইজেশনটা বাইরে করাবো, টেস্ট টিউব বেবিতে ফার্টিলাইজেশনটা বাইরে করাবো। কেন? হয়তো আমার ফ্যালোপিয়ান টিউবে সমস্যা, সবই ঠিক আছে কিন্তু বাচ্চা হচ্ছে না, ফিমেলও ফার্টাইল, জামাইও ফার্টাইল, স্পার্ম কাউন্টও ঠিক আছে, ওয়াইফের কোনো সমস্যা নাই, কিন্তু পার্টে বাচ্চা হচ্ছে না। তাহলে আমার মাথায় আসলে মনে হয় ফার্টিলাইজেশন হচ্ছে না। তো ফার্টিলাইজেশন কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে। আমরা হয়তো আল্ট্রাসাউন্ড করে দেখলাম ফ্যালোপিয়ান টিউবে সমস্যা। ওকে ফাইন, ডান। তাহলে আমরা কি করব, যেহেতু ফিমেল ফার্টাইল তাহলে ওভামটা নেন, মেল ফার্টাইল স্পার্ম নেন, দুজনকে বাইরে আর্টিফিশিয়ালি কোথায় ল্যাবের মধ্যে ফার্টিলাইজেশন করেন। এবার আপনি আমার ইয়াতে দিয়ে দেন, ইউটেরাসে দিয়ে দেন। এবার ইমপ্লান্টেশন হইলো, বাচ্চা বড় হইলো, ফিটাস হইলো, ডেলিভারি হইলো, শেষ। দিস ইজ কল্ড ইন ভিট্রো ফার্টিলাইজেশন, টেস্ট টিউব বেবি। এবার বলো সারোগেট মাদার, এখন আমার ওয়াইফ ইনফার্টাইল, অথবা মনে করো যে অমুক, তো এখন দেখা যাচ্ছে ওয়াইফের সমস্যা, সে বাচ্চা জন্ম দিতে পারতেছে না, কিন্তু হাজবেন্ড ঠিক আছে, হাজবেন্ডের সিমেন্ট আমরা কালেক্ট করলাম, আর একটা ওয়াইফের গর্ভ নিয়ে বললাম যে আমার সিমেন্ট ওকে দিলাম, ও বাচ্চা হয়ে আবার বাচ্চা আমাকে দিয়ে দিল, শেষ। ইজ কল্ড সারোগেট মাদার। সারোগেট মাদার কোনটা? তোমার ওয়াইফ না, সারোগেট মাদার হচ্ছে ডোনারটা, কারণ সেই তো গর্ভটা ধারণ করে। সারোগেট মাদার মানে গর্ভধারী মহিলা, তো সারোগেট মাদার হচ্ছে গর্ভ ভাড়া দেওয়া মহিলা, তো ওই মহিলা থার্ড পারসন। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে ফাইন, এতটুকুই তোমরা জানলা।
বাকিগুলো আমরা পরে ইয়া করব। তাইলে আজকে আমাদের টপিকস এর মধ্যে যেটা ছিল আমরা মোটামুটি সেটা দেখলাম, স্টেরিলাইজেশনের দেখলাম। এরপরে আমরা স্টেরিলাইজেশনের পরে গিয়ে দেখলাম আর্টিফিশিয়াল অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, সেখানের মধ্যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এর মধ্যে আমরা দেখলাম হচ্ছে সারোগেট মাদার, টেস্ট টিউব বেবি, ক্লোনিং এটসেট্রা। খুব কমনলি ইউজ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এবং সারোগেট মাদার, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করছি। আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে মাস্টারবেশনের মাধ্যমে 1 ml আমরা সিমেন নিয়ে সেটাকে ইন্ট্রোডিউস করে দেব সার্ভিক্স ভ্যাজাইনা আর ইউটেরাসে। স্পার্ম কোয়ালিটির মাধ্যমে যে মোটাইলিটির মাধ্যমে সেটা ফার্টিলাইজেশন হবে ফ্যালোপিয়ান টিউবে, সেটা হাজব্যান্ডের নিতে পারি, ডোনারের নিতে পারি, দুজনের মিক্স নিতে পারি। সমস্যা তৈরি হবে পরবর্তীতে কি সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স, মানসিক ভাবে যারা হবে বাচ্চা হবে। হ্যাঁ বলো, কেউ কথা বলতে চাচ্ছ? স্যার এখানে ওই যেটা পুলড সিমেন, ওখানে যদি হাজবেন্ডেরটা ডোনারের সাথে মিক্স করে, ওই ক্ষেত্রে হাজবেন্ডটা কি ইনফার্টাইল থাকে? আমি কেন মানে আমি কেন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতেছি? ডেফিনেটলি আমি বুঝতে পারছি আমার হাজবেন্ডের মধ্যে স্টেরাইলিটি আছে, অথবা কোনো কারণে আমি জানলাম যে অল্প স্পার্ম আছে, খুব কম, কিন্তু এটা দিয়ে ফার্টিলিটি হবে না, প্রেগন্যান্সি হবে না। অথবা আমার হাজবেন্ডের আমরা স্পিম অ্যানালাইজ করে দেখলাম যে স্পার্ম আছে কিন্তু এগুলো নন মোটাইল, ডেথ। তো এখন সরাসরি আরেকজনের শুধু ডোনারেরটা নিলে তো আসলে মেন্টালি প্রচুর ট্রমা হয় পরবর্তীতে, আরেকজনের বাচ্চা এটা। তখন ডাক্তার সাজেশন করছেন আমরা করব যে আপনার তো কিছু স্পার্ম আছে, বাট তারা হয়তো মোটাইল না, এই জন্য আজকে ফার্টিলিটি ডেভেলপ করতেছে না, প্রেগন্যান্সি হচ্ছে না। তবে বলা যায় না, আপনি একটা ওয়ে আছে, আপনারটাও দিবেন ওনারটাও দিবেন, যদি হয় এমন হয়তো আপনারটা দিয়ে হচ্ছে, আল্লাহর রকম তো আমরা যাই না, তাইলে বলবো যে ইজ গুড, মেন্টালি সে ট্রমাটাইজ হইল না, আমার সিমেনও ছিল। এগুলো যদি আরএইচ ইনকম্প্যাটিবিলিটি অথবা হেরিডিটারি তাইলে তো দিবেন, ডিজিজের ফর্ম তাই এগুলো তো প্রিকশন আছে, প্রিকশনে তো এটা বলাই আছে যে হাজবেন্ডের এটা থাকলে দেওয়াই যাবে না। মানে আমি বলতে চাচ্ছি হাজবেন্ড ফিট, তারপর হচ্ছে তোমার হেরিডিটারি ডিজিজ নাই, আর ইনকম্প্যাটিবিলিটি নাই, কিছু নাই, অর্থাৎ প্রিকশনে যে 10-11টা পয়েন্ট বলছে এগুলো থাকতে হবে, এগুলো থাকলে তো দেওয়াই যাবে না। আমি দেখলাম সব নাই, স্বামী ভালো কিন্তু স্পাম ডেথ, খুব অল্প স্পাম, এটা দিয়ে ফার্টিলিটি হবে না। অথবা মোটাইলিটি নাই, ইমোটাইল হচ্ছে না। তো আমরা হচ্ছে ওই যে বললাম পোস্ট আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যে একটা ট্রমা হবে, সামাজিকভাবে সে যে একটা কমপ্লিকেশন হবে, সেটা থেকে বাঁচার জন্য ডাক্তারের কাজ হলো সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট। আপনিও দেন, এও দেন, আপনার তো কিছু হইলো আছে, দেখেন না হয় কিনা, দেখা যাবে সে মেন্টালি একটা ইয়া থাকবে, ফিট থাকবে, ওয়াইফও ফিট থাকবে, আমার হাজবেন্ডটা দিয়ে হয়েছে মনে হয়, নিজে নিজে একটা সান্ত্বনা নিল। বাট প্রিকশনের মধ্যে যে একটা প্রশ্ন, আমরা কি যদি সমস্যা থাকে আমরা নিব না। এনি প্রবলেম এলস? তবে এগুলো বাংলাদেশে আসলে এখনো হচ্ছে না, জায়েজ আইন দ্বারা সিদ্ধ না, কিন্তু আরো অনেক। এই ইসমাইল তোমার কি সে মিউট করে রাখো, বলো তো এমসিএন কারা কারা ছিল? roll 37 37 1 2 3 roll 5 roll 47 ওর সাথে ছিল কিন্তু ওটা ডিসকানেক্ট হয়েছে তখন জানাইছে সো ওয়াইফাই এটা চলে কি এরকম যে আমি ডিসকানেক্ট হওয়ার পর আমি হয়ে যাবে? স্যার ওটা আপনার ব্যাপার স্যার, আমাকে শুধু জানাইছে মানে ওদের ওয়াইফাই চলে গেছে। ঠিক আছে, ওদেরকে একটু এই কত নাম্বার ট্যাপসেন বলছ? 37 37 ওকে ঠিক আছে ঠিক আছে।